সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সীমান্তের পর এবার বাংলাদেশের সাথে বাণিজ্যিক প্রতিশোধে নামল ভারত। সবশেষ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির উপর ভারতের বিধিনিষেধ তারই অংশ। তবে প্রতিবেশী রাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের সক্ষমতা বাড়াবে বলে মত ব্যবসায়ীদের। আর সমস্যা সমাধানে দুই দেশের কূটনীতিক আলোচনার প্রয়োজন দেখছেন অর্থনীতিবিদরা। ভারতের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের জন্য স্থলপথই সবচেয়ে সুবিধাজনক। গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে মোট রপ্তানির ৮১%ই স্থলবন্দর দিয়ে। কিন্তু হঠাৎ স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারতের বিধিনিষেধ। ফলাফল নেতিবাচক প্রভাব দেশের স্থলবন্দরগুলোতে। সোমবার দেশের প্রধান স্থলবন্দরগুলোতে রপ্তানির অপেক্ষায় থাকা পণ্যবাহী যানবাহনগুলো প্রবেশ করতে পারেনি ভারতে। এর মধ্যে যশোরের বেনাপোলে ৩৬ ট্রাক তৈরি পোশাক ও লালমনিরহাটের বুড়িমারিতে ২০ ট্রাক খাদ্যপণ্য আটকা পড়েছে। এই সমস্ত পণ্য যদি সমুদ্রপথে রপ্তানি হয় তাহলে খরচ অনেক। আমরা কর্মদিবস লিভার এর শ্রমিক এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের বাণিজ্য অনুপাতে বড় পার্থক্য। ২০২৩-২৪ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র $১৫৭ কোটি, বিপরীতে ভারত থেকে আমদানির পরিমাণ $৯০০ কোটি। জুলাই আগস্টে পট পরিবর্তনে বৃহৎ প্রতিবেশীর সাথে চলছে অস্বস্তিকর পরিস্থিতি, যার দৃশ্যমান প্রভাব পড়ছে দ্বিপাক্ষিক বাণিজ্যে। মার্চ এপ্রিলে ভারত থেকে সুতা আমদানি বন্ধে উদ্যোগ নেয় বাংলাদেশ। বিপরীতে এপ্রিলেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বাতিল এবং সবশেষ স্থলবন্দর দিয়ে কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। বিকল্প হিসেবে পোশাক রপ্তানি আমরা সিতে শিপ করতে পারবো, কিন্তু অন্যরা বেশি ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য। এবং এটা আমি মনে করি রেসিপ্রোকাল। আমরা প্রথমে ঢিল মারছি ওই জায়গায়, এখন পাল্টা ঢিল খেতে হচ্ছে। সাম্প্রতিককালে দুই দেশের একটা রেসিপ্রোকাল বিষয় দাঁড়িয়েছে যে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট দিবে না, আবার আমরা তাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছি না। এতে কে লাভবান হবে? আমি তো মনে করি বাংলাদেশই লাভবান হবে। চলমান সংকট উত্তরণে তাই দ্রুত কূটনৈতিক আলোচনা শুরুর পরামর্শ অর্থনীতিবিদদের। বাণিজ্য চলাচল করলে সেটা একটা অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, তারপরে হলো ডিপ্লোম্যাটিক সম্পর্ক, এইগুলো থাকে। তো এখানে তো একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে তা কোনো কারণে অসন্তুষ্ট কিংবা, কিন্তু এটা আমাদেরকে আলোচনার মাধ্যমেই ঠিক করতে হবে। ভারতের নিষেধাজ্ঞা অনুযায়ী তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য দেশটির দুটি সমুদ্র পথ খোলা রাখা হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় চলছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি। সোমবার শুরু হওয়া এই কর্মসূচিতে দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এই উদ্যোগে প্রবাসীরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে কোনো আইনি জটিলতা ছাড়াই দেশে ফিরতে পারছেন। মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের জন্য বিশাল সুযোগ দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মাত্র ৫০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরতে পারছেন মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ ভিনদেশীরা। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২-এর আওতায় প্রবাসীরা নির্ধারিত জরিমানা পরিশোধ করে কোনো আইনি জটিলতা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। হয়রানি ছাড়াই এই কর্মসূচিতে অংশ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। অবৈধ অভিবাসীদের সময় শেষ হওয়ার আগেই এই কর্মসূচিতে অংশ নিয়ে বৈধভাবে নিজ দেশে ফেরার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। সেই সঙ্গে সতর্ক করেছে ভবিষ্যতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে মালয়েশিয়া সরকার। আসমাতুলি, নিউজ 24। গত বছরের চেয়ে বেশি জনসমর্থন নিয়ে পর্তুগালের সংসদ নির্বাচনে পুনরায় জয় পেয়েছে মধ্য ডানপন্থী জোট এডি। অন্যদিকে ভরাডুবি হয়েছে ঐতিহ্যবাহী এবং উদারপন্থী হিসেবে পরিচিত দল সোশ্যালিস্ট পার্টির। রেকর্ড ভোট নিয়ে সমান সংখ্যক আসন পেয়েছে কট্টর ডানপন্থী দল সেগা। কঠিন সময়ে বিশ্ব অর্থনীতির সাথে তাল মিলিয়ে নতুন সরকার দেশটির উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং সাধারণ জনগণ জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে সচেষ্ট হবেন, এমনটাই প্রত্যাশা পর্তুগালে থাকা প্রবাসী বাংলাদেশিদের। পর্তুগাল থেকে নিজামুর রহমান টিপুর রিপোর্ট।
18 মে পর্তুগালে মধ্যবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হবার ঘণ্টাখানেকের পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল, আর উচ্ছ্বাস বাড়তে থাকে এডি শিবিরে। সংসদে আস্থা হারালেও জনগণের সমর্থনে ফের ক্ষমতায় মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স। বেশ কিছু আসনে ফলাফল আসার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করেন দলের প্রধান লুইস মন্টেনগ্রো। গেল বছর থেকে 9টি আসন বেশি পেয়ে মোট 89টি আসনে জয় নিয়ে ফের সরকার গঠন করতে যাচ্ছে এই জোট। তবে এবারও হচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠ সরকার। অন্যদিকে একরকম ভরাডুবি হয়েছে পর্তুগালের অভিবাসী বান্ধব বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির। গত বছর থেকে এবছর 20টি আসন হারিয়েছে দলটি। সমান সংখ্যক 58টি আসনে জয় নিয়ে বিরোধী দল হবার পথে কঠোর ডানপন্থী দল সেগা। পর্তুগালের জাতীয় সংসদে আসন সংখ্যা 230টি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন 116টি। 226টি আসনের ফলাফলের ভিত্তিতে কোনো দল এককভাবে 116টি আসন জয়লাভ করে নাই। পররাষ্ট্রনীতি যেটা সেটা সবার ক্ষেত্রে একই রকম, যার কারণে যদি এডি আসলে সেখানে এমন কোনো ক্ষতি হবে না যে আমাদের ইমিগ্রেন্টকে বের করে দেবে, ইমিগ্রেন্টদের প্রতি সমস্যা হবে। তবে অনিয়ম যেগুলো আছে সেই অনিয়ম যেই পার্টি আসুক সেই অনিয়মের প্রতি অবশ্যই কন্ট্রোল হবে। ইউরোপ সহ পোস্টাল ব্যালটে ফলাফল পেতে বিলম্ব হওয়ায় বিরোধী দল হিসেবে কারা থাকছে তা জানতে পর্তুগিজদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। চন্দ্রা, নিউজ 24। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের তৃতীয় কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। এবারের প্রতিপাদ্য বিষয়ে সকল কমিউনিটিকে এক ছাদের নিচে এনে নাগরিক সুবিধার সুযোগ সৃষ্টি করা। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসী সহ পিছিয়ে পড়া মানুষকে নানাভাবে সহায়তা করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস। সংস্থাটির প্রধান কাজই হচ্ছে মানুষের অধিকারের বিষয়ে গবেষণা, পরামর্শ ও সমর্থন প্রদান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো এই সংস্থাটিরই তৃতীয় কনভেনশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও রিপাবলিকান সমর্থক প্রার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক মেইন স্ট্রিমের পলিটিশিয়ানরা এসেছেন, সিটি কাউন্সিলর, অ্যাসেম্বলিম্যান এবং অনেক ক্যান্ডিডেট। আমরা কিন্তু শুধু অনুষ্ঠান করে যাচ্ছি, যদি আমরা মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের সাথে সম্পৃক্ত না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করবে না। অভিবাসনের ক্ষেত্রে প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন আইন রয়েছে। দেশের অভিবাসন আইনে বিভিন্ন সময় পরিবর্তনশীল হওয়া খুবই স্বাভাবিক। অভিবাসনের ক্ষেত্রে যতগুলো ক্রাইসিস আছে প্রতিটি ক্রাইসিসে আমরা একদম ভিন্ন ভিন্ন ভাবে এবং একক ভাবে চিন্তা চেতনার মধ্যে থেকে তাদের এই সলিউশনগুলো আমরা দিয়ে থাকি। অনুষ্ঠানে ওয়ার্ল্ড হিউম্যান রাইটসে বিভিন্ন অবদান রাখার জন্য সিটি সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাগির খান ও হাসান জাহাঙ্গীর। আমি আগে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম, এখন আমি হিসেবে কাজ করছি। আমাকে আজকে হিউম্যান রাইটস এই অ্যাচিভমেন্টটা দিয়েছে। নেক্সটে আমি আরও এই মহিলা উদ্যোক্তাদের আরও সার্বিক সহযোগিতার পাশে দাঁড়াবো। It is time for a positive change to come to this neighborhood. It's time for us to unite and work together to find a perfect peace. কনভেনশন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন শাহ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী। বিশেষ অতিথি ছিলেন আসাদুল কবির, নাজমুল হোসেন নীরব ও পলাশ ব্যাপারী। এ সময় বক্তারা দ্রুত নির্বাচন দাবি করেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত 31 দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মিশিগান স্টেট বিএনপির সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হ্যামট্রামিক শহরে মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেওয়ান আকমদ চৌধুরী। সেলিম আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা জিলাল আহমদ, রাজু তালুকদার, নাসিরুল হক শাহিন, তারেক আহমদ চৌধুরী, আলী আশরাফ ইমন ও সাবেক ছাত্রনেতা নুরুল আলম সিদ্দিকী খালেদ। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির আওয়ামী দুঃশাসন ও লুটপাটের বিবরণ দিয়ে বিএনপি নেতা কর্মীদের সততার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। জুরিখে হয়ে গেল সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলের অভিষেক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, নাসির আহমদ শাহিন, মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন। এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্থাপিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ফ্রান্স, ইতালি, সুইডেন, গ্রিস, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাজ্যের লন্ডনে হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম ছিলেন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার সরকার মাহমুদ আহমেদ শামীম সহ অনেকে। খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, ক্রিকেট বাংলাদেশ টিম এটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। কতটুকু পারবো জানি না, বাট আমি মনে করি আমরা যদি পরিকল্পনা নিই, আমরা যদি নেমে পড়ি কাজে, আমরা যদি চেষ্টা করি 100% না হলেও 60%, 70% নিশ্চয়ই সবাই। ব্রেক্সিটের দীর্ঘদিন পর নতুন চুক্তিতে পৌঁছালো ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। লন্ডনে সোমবার ইউকে শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয় নিয়ে একটি চুক্তিতে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানিগুলোর ইউর বড় প্রতিরক্ষা প্রকল্পগুলোতে অংশগ্রহণের সুযোগ খুলবে। বিশ্বজুড়ে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউ থেকে বেরিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সম্পর্ক পুনরুস্থাপন করল দেশটি। স্থানীয় সময় সোমবার লন্ডনে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউ প্রধান উর্সুলা ভন ডের লেইন সহ আরও অনেকে। এ সময় ইউরোপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে চলে আলোচনা, যেখানে ইউর সঙ্গে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে স্টারমার সরকার। বিশ্লেষকদের মতে এ চুক্তির মধ্য দিয়ে প্রতিরক্ষা, নিরাপত্তা, মৎস্য চাষ সহ নানা বিষয়ে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য ইউর বড় প্রতিরক্ষা প্রকল্পগুলোতে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত করবে। এদিকে এ চুক্তির পরপরই ইউকে নিজেদের বন্ধু বলে জানান ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস। আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো আমাদের বন্ধু। ইউরোপীয় ইউনিয়নে আমাদের মিত্র। তবে কয়েক সপ্তাহ আগে আমরা ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সত্যি যুগান্তকারী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখানো পথ ধরেই ইউর সঙ্গে ব্রিটেন সম্পর্ক পুনরুস্থাপনের উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24। ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকেও সমর্থন করে না। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি শিরোনামে এই পোস্টে নানা বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন, এনসিপি সেকুলারিস্ট বা ধর্মতান্ত্রিক কোনো মতবাদকেই আদর্শ বিবেচনা করে না। নাহিদ ইসলাম তার পোস্টে একথাও বলেছেন, বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির।
নির্বাচন বিলম্ব করে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, এই সরকারের মানবিক করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির আপোষ করার কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানান তারা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও তারেক রহমানের দেশে ফেরার প্রতিবন্ধকতা দূরীকরণে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে 12 দলীয় জোট। বক্তারা বলেন, দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ তৈরি করতে 1-1.5 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাহলে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা হবে না তা পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে যারা অপপ্রচার করছে তাদের উদ্দেশ্য ভালো নয়। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এদিকে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, মানবিক করিডোরের নামে দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারে আপনি মানবিক করিডোর করবেন, ভেরি সেন্সিটিভ ইস্যু। তো বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন, জিও স্ট্র্যাটেজিক ডিসিশন। বাংলাদেশের কি আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাচ্ছে নাকি এখানে? এবং এইখানে কোনো কনসালটেশন হয়নি। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা জয়নাল ফারুক বলেন, বাংলাদেশকে নিয়ে চলছে গভীর চক্রান্ত। পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17-18 লক্ষ রোহিঙ্গা আছে তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে। সংকট উত্তরণে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবন ব্লকেড ও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। সোমবার গোলাপসার মাজার ও নগর ভবনের সামনের রাস্তা অবরোধ করে কর্মসূচি শুরু করেন তারা। বলেন, যে পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন তারা। সকাল 10টার পর থেকে নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন ইশরাকপন্থীরা। স্লোগানে মুখরিত হয় নগর ভবনের সামনের এলাকা। ঢাকাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেও স্লোগান দেন আন্দোলনকারীরা। ডক্টর ইউনূস অত্যন্ত ভদ্র এবং সুনামধন্য লোক, সে যদি এই ব্যবস্থাটা দ্রুত নেয় তাহলে আমাদের মনে হয় যে এটা খুব দ্রুত তার শপথ গ্রহণের ব্যবস্থাটা করা হবে। আজকেই আমরা চাই জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে মেয়র পদে বসানো হোক। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ইচ্ছে করে ইশরাক হোসেনকে শপথ করতে দিচ্ছে না। 15 বছর সংগ্রাম লড়াই করেছি, আয়নাঘর দেখেছি, রিমান্ড, জেল, 18 বছর আমার নামে সাজা হয়েছে। এত কিছু পরও আমরা কিন্তু রাজপথেই ছিলাম, রাজপথে আছি। এই প্রয়োজনে আমরা এই ঢাকাকে অচল করে দিব। ইশরাক ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য, নগরবাসীর জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পরীক্ষিত একজন সৈনিক হিসাবে তার বিকল্প কেউ নাই এই মুহূর্তে। এ সময় তালাবদ্ধ নগর ভবনের প্রধান ফটকে ট্রাকে মঞ্চ বানিয়ে প্রতিবাদী গানের মাধ্যমে বিক্ষোভকারীদের চাঙ্গা করে তোলেন শিল্পীরা। পরে মঙ্গলবারের কর্মসূচি ঘোষণা করেন এই আন্দোলনের সমন্বয়ক। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে, কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে বৈধ ঘোষণা করে গত 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের 1 মাস পর 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। তারপর 22 দিন পেরোলেও এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করেনি সরকার। নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের 20 দিন পার হলেও ইশরাক হোসেনকে এখনো শপথ না পড়ানো ষড়যন্ত্র উল্লেখ করে আন্দোলনকারীরা বলছেন, সিন্ডিকেটের কারণেই তাকে এখনো শপথ পড়ানো হচ্ছে না। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, মেয়র হওয়া কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন। তিনি লিখেছেন, অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটাধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা পরিষ্কার বুঝিয়ে দিল বলেও সেই পোস্টে জানান তিনি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আজকালের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে আন্দোলন অন্য রূপ নেবে। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে। ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।